ওদের এমন কি বলেছো যা শুনে ওরা তোমাকে সোজা খাওয়ার টেবিলে নিয়ে গেছে? সত্যিটা বলেছি, তবে অর্ধেকটা। মানে? শুধু ফারিয়ার নাম বলেছি। আর কিছু জেনেছে ওরা? গুড। কিন্তু আমার টাকাটা সময় হলে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ না কি অবস্থা? আর এই অবস্থার পেছনে তোমার ভূমিকাও কম। তুমি এই বাড়িতে আছো জানার পর থেকে আমার মনটা উঠে গিয়েছে। আর অন্তরা স্টুপিডটা তো এটাকেই সুযোগ ভেবে এত করে বোঝালাম, বুঝলো কোথায়? আজ আমি ধাক্কা দিলে বিথিরার বিয়ে দেখতে হতো না। মানে আপনারা বিথিকে? এই তোমাকে না একদিন বলেছি বেশি জানার চেষ্টা করবে না। কে বেশি জানতে চাইছে? কই না তো, কেউ না। আচ্ছা ভাই শোন না, আমাকে একটু বাড়ি পাঠানোর ব্যবস্থা করতে পারবি? হাতে ব্যথায় না একদম। এই সজলকে সঙ্গে দিলেই হবে। এর মধ্যেই ওর আসল নাম তো জেনে গেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর মধ্যেই তো বললো ওর নামটা। অবশ্য তোমাদের কথা শুনে মনে হচ্ছিল তোমরা পূর্ব পরিচিত। আমি তাহলে ওনাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। অন্তর খোঁজ রাখিস ভাই, বোনটা আমার বড় দুঃখী। অনেক চেষ্টা করলাম কিন্তু ধরতে পারলাম না। আরেকটু ছোট হলে ঠিক। হ্যাঁ হ্যাঁ বড়পাপ, ঠিক আছে তুমি এখন যাও। ঠিক আছে হ্যাঁ চলো। কিছু বলবে মা? বলতে না, আমি জানতে আসছি। বলো কি জানতে চাও? অন্তরা কিভাবে নিচে পড়লো? আমি কিভাবে বলবো? আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম, ছবি তোলার জন্য একটু সরেছি, আর অন্তরা সোজা নিচে গিয়ে পড়েছে। তুই শুনলি আর অন্তরা ফট করে নিচে পড়ে গেল? এমন তো আগেও হয়েছে মা। আমি সরে গিয়েছি আর অন্তরা আমাকে ধাক্কা দিতে গিয়ে সোজা পানিতে গিয়ে পড়েছে। তার মানে তুই কইতে চাস? আমি কিছুই বলতে চাই না মা। তুমি আমাকে দিয়ে কেন বলাতে চাইছো? কেন বলাইতেছি সেটা তুই বুঝস না? আরে যত যাই কস, ওরা তো আমগো মেহমান নাকি? আজকে যদি তোর শাশুড়ি আমার নামে কেস করে তখন বিয়াটা টিকবো বলে মনে হয় তো? আরে এটা তো অ্যাটেম্পট টু মার্ডার কেস। হ্যাঁ মা, অ্যাটেম্পট টু মার্ডার কেসই হবে। তবে মামলাটা এবার করব আমরা, ওই অনিমা আপার অন্তর আপার বিরুদ্ধে। এই তুই এসব কি কর? তোর মাথা ঠিক আছে খেয়া? মাথা তোমারও খারাপ হবে মা, আমার হাতে যা আছে সেটা দেখলে। এই যে দেখো। আমরা আগে থেকেই বুঝতে পেরেছিলাম এমন কিছু একটা হতে যাচ্ছে। কায়সার ভাই আমাদেরকে আগে থেকেই সতর্ক করে দিয়েছিলেন, আর উনি এটা বুঝতে পেরে আমাদেরকে একটা সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও করে দিয়েছিলেন, যেটা আমি সবার অগোচরে ক্যামেরাটা লাগাই। এত কিছু হয়েছে, আমি চাইনি মা যে তোমরা এসব জেনে টেনশন করো, তাই আমি কেয়াকে তোমাদেরকে জানাতে নিষেধ করেছিলাম। কেন মানা করলি তুই? হ্যাঁ কেন এত বড় একটা ঝুঁকি নিলি? তোর যদি কিছু হয়ে যেত, হ্যাঁ তোর কিছু হইলে তোর আর কি হইতো? সারা জীবন তে সালমা বেগমই কাঁদতো নাকি? তোমার গায়ের রংটা না পেলেও তোমার বুদ্ধিটা ঠিকই পেয়েছি মা।
ওরা আমার ক্ষতি করতে চেয়েছিল, আর আমি ওদেরকে আমি কি তোরা এরকম শিক্ষা দিছি? এটা কিরকম কথা বিতি? চাই না বুঝা মানুষের ক্ষতি করায়। আচ্ছা এখন অন্তরা যদি কিছু হয় তাহলে তুই নিজের কি জবাব দিবি? বিশ্বাস করো মা, আমি চাইনি অন্তরা নিচে পড়ে যাক। আমি বুঝতেই পারিনি যে ও এত তাড়াতাড়ি আমাকে ধাক্কা দিতে আসবে। ও নিজের তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেছে। কিন্তু সত্যি কি জানো মা, জীবনের প্রথম আমি কারো কষ্টে কারো ব্যথায় একটুও ব্যথিত হইনি। ওদের উল্টোপাল্টা কাজকর্ম আমাকে একদম পাথর বানিয়ে দিয়েছে। না রে মা, না, তুই যা করছিস 100 ভাগ ঠিক কাজ করছিস। আমি ভাবতেছি এই ভিডিওটা যদি তোর শাশুড়ি দেখে তাহলে কি ভাববো? কাইলা বাদা পরশুই তো তোর বিয়া না, বিয়ের আগে শুধু শুধু একটা ঝামেলা না। এত চিন্তা করো না তোমা, এই ভিডিও এখন কেউ দেখবে না। এটা শুধু আমাদের 3 জনের মধ্যেই থাকবে। তাই ভালো, তাই ভালো রে বাবা, বাবা রে বাবা। এই ভিডিও এখনই ফাঁস করা যাবে না কেয়া। এর পেছনে আসলে কে আছে তাকে আগে খুঁজে বের করতে হবে। তোর আবার কি হলো? কাল বাদে পরশু তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি আপা। আমি মনটাকে কিছুতেই বোঝাতে পারছি না। আমি কোথাও যাচ্ছি না কেয়া, আর আমি যেখানেই যাই তোরা সবসময় আমার পাশেই থাকবি, আমার কাছেই থাকবি। আমার আত্মার অংশ হচ্ছে তোরা সবাই। হ্যাঁ জয়িতা বল। না না আমি খাবো না, তুই মাকে জানিয়ে দে। আরে হ্যাঁ রে বাবা, চলে আসবো তাড়াতাড়ি, অন্তরের খবরটা পেলেই আসবো। রাখছি। এতক্ষণ কেন লাগছে? খুব টেনশন হচ্ছে আমার। কিন্তু রাহাত, ঘটনাটা ঘটলো কিভাবে বলতো? জানি না আমি। 2 বোন মিলে নাকি বিদ্যুৎ ছবি তুলছিল, এর মাঝে কিভাবে যে কি। ভাবিস না, ঠিক হয়ে যাবে। সারাটা জীবন আমার একটা কথাও শুনলো না। বড় বোনের আদর্শ ধরেই তার চলতে হবে। বড় বোন যা করবে তারও তাই করতে হবে। আসলে সব দোষই আমার। তোর কোনো দোষ নেই রাহাত। ওরা কি করেছে তোর সাথে তা ভুলে যাচ্ছিস কি করে? এর পরেও তোর ভিতর থেকে এত কষ্ট আসে ওদের জন্য? কেন? পারিয়ার জন্য কি তোর খারাপ লাগে না? কি ব্যাপার নার্স? ডক্টর সাহেব এখনো বেরোচ্ছেন না কেন? আপনি শান্ত হন, এখনই কিছু বলা যাচ্ছে না। পাটা থেতলে গেছে, বেশ সিরিয়াস একটা ব্যাপার, সময় লাগবে। নার্স ও কি আর কখনো হাঁটতে পারবে না? দেখেন এখনই কিছু বলা যাচ্ছে না, সময় লাগবে। তুমি তুমি কখন আসলে? এই তো মাত্রই তো এলাম, এসেই তো তোমার আর তোমার বোনের খবরটা শুনলাম। এত আনন্দের কারণ কি তোমার? আসলে তোমাকে না, এই যে হাতে ব্যান্ডেজ, পায়ে সেলাই, এই অবস্থা দেখতে না আমার খুব ভালো লাগে। আমার ব্যান্ডেজ সেলাই দেখতে তোমার ভালো লাগে? ঠিক যেমন আমি তোমাদের কাজে বাধা দিতে পারছি না ভেবে তোমার ভালো লাগছিল। এই তো আজকে সকালেই তো বলে গেলে নাকি? পথ ছাড়ো স্যার, আমি অসুস্থ। সেটা যেন কি করতে গিয়ে হয়েছে? কি করতে কি হয়েছে মানে? অন্তু দোতলা থেকে সোজা আমার ঘাড়ের উপর পড়েছে। আর সেটা যেন কেন কেন দোতলা থেকে পড়েছে? সেই জবাবদিহি কি আমার তোমাকে করতে হবে? অনিমা, জবাবদিহিটা যাকে করতে হবে তার মাথা কিন্তু আজ খুব গরম। কার কথা বলছো? অনিমা,
শুনে যাও অনিমা। অনিমা, তোমাকে একটু টেনশন করতে হবে না। তুমি শুধু আমাকে বলো, একবার আমাকে আন্টির আসল সত্যটা বলো। আমার ফুটপাতে বা বস্তিতে থাকার কোনো ইচ্ছে নেই। আমার ইচ্ছে তোমার ভাবনার থেকে অনেক উপরে। অনিমা সাবধান, ইচ্ছের চাপে হাত ভেঙেছ, আর তোমার বোন ভেঙেছে পা। এরপর কিন্তু আর সময় পাবে না। কাল তোর গায়ে হলুদ বন্ধু, তোরা এখানে থাকতে হবে না, তুই জানা বাড়ি যা। না না, ওকে এখানে একা রেখে তো আমি যাচ্ছি না, আমি আছি, কোনো অসুবিধা নেই। তাহলে যে সময় দেখছিলি? খিদে পেয়েছে। আচ্ছা শোন না, এক কাজ করি, চল অপারেশন হতে হতে আমরা দুজন নিচে থেকে কিছু খেয়ে আসি। না না বন্ধু, এই অবস্থায় আমি কোনো কিছু খেতে পারবো না। ইটস বেটার তুই জানা কিছু খেয়ে আয়, আমি তো এখানে আছি। আমি বলছি তো, এই জন্য তুই যাবি না খেতে। তুই এখন রানু এসে বলতো তাহলে তো ঠিকই তুই। নিন, চলে এসেছি আমরা। কি ব্যাপার, তোমরা আবার কেন এখানে আসতে গেলে? আসার আগে তো অন্তত একবার ফোন দেবে। ফোন কোথায় তোমার? ফোন ফোন কোথায় আমার? বোনেদের টেনশনে ফেলে এসেছিলে বাসাতে। যাই হোক না কেন, এত রাতে তোমাদের আসাটা একদম উচিত হয়নি। যাতে এই দুজনকে এখান থেকে মুক্ত করা যায়, আর তোমাকে জোর করে খাওয়াতে এসেছি। হলো, এখন খাবি তো ঠিক। অন্তরা খবর না পাওয়া পর্যন্ত আমি কিচ্ছু খাচ্ছি না। তুমি না খেলে কিন্তু আমরাও কিছু খাচ্ছি না। তা হবে না, পরে মা আমাকে সাইজ করবে ফরদ ভাইকে কিছু খাওয়াইনি বলে। এনে গিয়ে নিচে যে ক্যান্টিনে বসে কিছু খেয়ে নে। আর তোরা, তুই আর দুলা ভাই? আমি দেখছি কি করা যায়। এই রাত, তোকে আবার হাতে করে খাইয়ে দিবে না তো রানু? চলো তো ফরহাদ, চলো, অনেক হয়েছে খুনসুটি। হলো তো, জামাইকে যথেষ্ট পরিমাণে অপমান করা হলো তো। আমি কিন্তু তোমাকে খাইয়েই দিতে পারি। আমি কোনো বাচ্চা না যে আমাকে মুখে তুলে খাইয়ে দিত। পিছনে একবার দেখে নাও কেউ কিছু শুনছে কিনা। না, কেউ নেই। এবার দরজাটা চাপিয়ে দাও। আমি আমার এই এক জীবনে অনেক স্টুপিড মানুষের মুখোমুখি হয়েছি, কিন্তু তুমি আর তোমার বোনের মতো স্টুপিড আমি সারা জীবনে আর একবার দেখিনি। এত সামান্য ধাক্কা, সেটা দিতে গিয়ে তোমাদের জীবন যায় যায়। কাদের সাথে কাজ করছি এখন তো মনে হচ্ছে ফারিয়া যদি আমার পাশে থাকতো। ফারিয়া? এটা আপনি কি বলেন আন্টি?
যে আপনাকে প্রায় জেলে পাঠানোর ব্যবস্থা করেছিল সেই ফারিয়া? আজ আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়েছি শুধুমাত্র আপনার কাজগুলো করে দেবার জন্য। এর মাঝে যেন তোমাদের কোনো স্বার্থ নেই। স্বার্থ আছে, আর আপনি সেটাকেই কাজে লাগাচ্ছেন, ভুলে যাবেন না। আমি অত সহজে কিছু ভুলি না অনিমা, কিন্তু তোমরা ভুলে যাচ্ছ তোমরা আমাকে কি কথা দিয়েছিলে। তোমরা বলেছিলে বিয়ের আগেই আমার কাজটা শেষ করবে। বিয়ে পর্যন্ত কিন্তু কাজটা টানার কথা ছিল না। আজ তো কায়সার ছিল না ওখানে, তাহলে আজ কে বাঁচালো বিথিকে? মানে সেটাই তো বুঝতে পারছি না আন্টি, বুঝতে পারছি না কিভাবে যে কি হয়ে গেল। মনে হলে ওরা আগে থেকেই সব বুঝতে পেরেছিল। মানে আমি আসলে ঠিক জানি না। সেটাই, তোমরা যে অকর্মা সেটা আমার আগেই বোঝা উচিত ছিল। ঠিক আছে, এখন যেতে পারো। আন্টি বলছিলাম, আমাকে যদি একটা শেষ সুযোগ। দুটো হাত দিয়েই তো কিছু করতে পারিনি, এক হাত দিয়ে কি করবে? যাও যাও। এবার আর হাত দিয়ে কিছু করবো না আন্টি, এবার যা করার মাথা খাটিয়ে। যে মাথায় গোবর ছাড়া কিছু নেই সেটা খাটিয়ে বা কি করবে? ভালোই হলো, রাহাতের এত এত সম্পত্তি তোমাদেরকে দিলে সেটার একটা বড় অপচয় হতো। যাও তুমি। আর যদি এবার আমি বিথির ক্ষতি করে দেখাতে পারি? করে দেখাতে পারলে সব পাবে। সাথে এটাও মনে রেখো, ব্যর্থ হলে এবারই ছাড়তে হবে তুমি আর তোমার বোনকে। এটাই তোমার শেষ সুযোগ। আরে এখানে তো কেউ নেই। যেটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার। মানে হচ্ছে এখানে শান্তি মতো বসে আমরা দুজন কথাবার্তা বলতে পারবো। এই টেবিলটা বোধ হয় আমাদের জন্য রাখা। তাই তো দেখছি। আজ ভয় পেয়েছিলে? কেন? এই যে আমি বলেছিলাম আজ খারাপ কিছু হতে পারে, আর এরপর অন্তরার এত ভয়াবহ একটা দুর্ঘটনা। ভালোবাসার পথে কাটা যেমন থাকে, ফুলও থাকে ফরহাদ। এই যে তুমি যখন আমার সামনে আসো তখন আমার মনে হয় তোমার থেকেই সবকিছু শুরু আর তোমার থেকেই সবকিছু শেষ। আর এই অনুভূতিটা পেতে আমি হাজারটা কাটার সম্মুখীন হতে রাজি ফরহাদ। এত ভালোবাসার কি যোগ্য আমি? অযোগ্য একটা ছেলেকে আমি কোনোদিনও ভালোবাসতাম না। আচ্ছা, অন্তরার ঘটনাটা কিভাবে ঘটলো বলো তো? রাহাত তো ঠিকঠাক কিছু বলতেই পারলো না। তুমি ছিলে ওখানে? আমার না এখন এসব নিয়ে একদম কথা বলতে ইচ্ছে করছে না। তা কি নিয়ে কথা বলতে ইচ্ছে করছে? হাজারটা কথা আছে। তোমার কালকের হলুদ নিয়ে হতে পারে, আমাদের বিয়ে নিয়ে হতে পারে। বিয়ে নিয়ে কি কথা? আসলে ঠিক বিয়ে নিয়েও না, বিয়ের পর হানিমুন। বিথি ম্যাডাম তাহলে এখনই হানিমুনের কথা ভাবছে। তা কোথায় যেতে চান ম্যাডাম? অনেক দূর ফরহাদ, অনেক দূরে কোথাও, যেখানে গেলে কেউ আমাদের কোনো ক্ষতি করতে চাইবে না, যেখানে গেলে অন্তত আমরা একটা দিন একটা রাত নিজেদের মতো করে নির্ভয়ে বাঁচতে পারবো। আছে এমন কোনো জায়গা ফরহাদ? আছে তো। আমি সেখানে যেতে চাই, সব ঝামেলা থেকে আমি মুক্তি চাই ফরহাদ।
তুমি যেখানেই যেতে চাও বিথি, আমি সেখানেই নিয়ে যাব তোমাকে, সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন। তোমার মুখে হাসি ফোটানোই এখন আমার জীবনের একমাত্র ব্রত। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের ফুলদানিতে তুমি যেন ভুল বোঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হয় অনেক বাধাই আসে। তুমি যেন ভুল বোঝো না আমায় উদাস দেখে, মনের মাঝে মন দিলে হয় অনেক বাধাই আসে। মনের সেই ফুলদানিতে ফোটে যদি ফুল, বেলি গোলাপ গন্ধ রাজার সুবাসী বকুল। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে। কত মধুর স্বপ্ন দেখি আমি তোমায় নিয়ে, যাও না আমার স্বপ্নগুলো সত্যি করে দিয়ে। তোমার মাঝে আমি যেন ডুবেছি এমন, ডুবে যাই সাগরেতে তরুণী যেমন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতন।
ফরহাদ, কি ভেঙেছিস? ছবিটা ভেঙে ফেললি? আচ্ছা ঠিক আছে, আমি তুলে দিচ্ছি, শেষে তোর হাত কাটবে। মা আমি কি এখনো ছোট আছি? ছোটই যদি না হোস তাহলে বৌমার ছবি ভেঙে ফেলতে পারতি। মা হাত থেকে ফসকে গেছে। সেটাই হোক, এটা তোর একদম উচিত হয়নি। কি হলো? মানা করলাম না আমি তোকে? আরে মা কিছু হয়নি। না কিছু হয়নি, বিয়ের আগে আমার ছেলেটার হাতটা কেটে দিল মেয়েটা, এর থেকে খারাপ কি হবে? কি বলছো তুমি এসব? ঠিকই বলছি, বিথির ছবিটা তোর হাত থেকে পড়ে যাওয়া, তারপর সেটাতে তোর হাত কেটে যাওয়া, এই সবই হচ্ছে অশুভ লক্ষণ। কি হলো? আমার সামনে শুধু বিথিই আছে মা, আর কিছু না। তুমি এখন যেতে পারো। আমার সাথে এভাবে? তুমিও আমার সাথে এমন করে কথা বলো না মা, তা তো আমার মনে হয় তুমি এখন আমার আর বিথির বিয়ের বিরুদ্ধে। আমি তো মা আজ আমার অনেক পরিশ্রম গেছে, আমি কি একটু রেস্ট নিতে পারি প্লিজ? আর অপেক্ষা না বিথি, আর না, কালই আমাদের সব অপেক্ষার অবসান হবে। সব বাধা বিপত্তি ঠেলে দিয়ে আমরা দুজন কালই এক হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আজকে যা খাওয়াইছে তোর শাশুড়ি করে মানে কি বড় করে বিয়া যে তোর হইতেছে রে বিটি। এমন কোন দেশ নাই জগৎ ব্যবসা নাই, হ্যাঁ? প্যারিস, লন্ডন, সিঙ্গাপুর আরো অনেক অনেক দেশ। অনেক বাক্য নিয়ে পৃথিবীতে আইছ তুই, আমার মতন পুরা কবল অন্তত তোর হয়নি। আর মাত্র এক রাত বাকি আছে তোর বিয়ে হয়নি। আচ্ছা তুই অনেক ঘুমাস না কেন? দেখাচ্ছিস কেন? আমি তো শুয়েছিলাম মা, তুমি তো এসে জাগালে। আমি দেখাইছি আর জাগা মনে করে, আমি যে উত্তেজিত হয়েছি এইরকম উত্তেজনা আমার কবে ছিল জানো? তোর বাপের লাগে বিয়ে হওয়ার আগে রাইতে। গলায় আবার কি বাজছে? কি ফাঁকা রেখে দিতে করে? বিয়ের কথা কইতে অনুশোচন আসে নাকি মনে নাই? সালমা বেগম বিয়ে করেন লিখে তা কি সম্ভব নাকি? ওই বিয়ের আগে রাইতে উত্তেজনা বুঝছস, বিয়ের পরের দিনই পানি হইয়া বাইসে গেছে গা। কোন গেছে জানোস? ব্রহ্মপুত্র নদীর পানির লগে মিশে গেছে গা। মা হয়েছে তোমাদের প্রেম দেখানো, এখন যাবে তোমরা? আমি তো হ্যাঁ বুঝছি, কাইলে থেকে তোর নামার আদর পাইবা, আজকে আমারে আদর করতে দে। আচ্ছা হয়েছে, অনেক কাজ আছে, এখনো বিয়ের আয়োজনের সরঞ্জাম নিয়ে আসার কথা। নিচে চলো চলো। আমার তোর তোর হইতেছে না মিতি, আমার মনে হইতেছে খুশির ছুটি, আমার তো এখন কানের মধ্যে বিয়ার বাদ্য বাজতেছে। এই কি বিয়ের বাদ্য তো আমিও শুনতে পাচ্ছি। না তো বিয়ার বাদ্য আনতে কারো কই নেই, তাহলে আচ্ছা ঠিক আছে চলো গিয়ে দেখি। বিয়ার ড্রেস again. বাবা তুমি ওদেরকে বাদ্য বাজনা বন্ধ করতে বলবে নাকি কে যাবে? দাঁড়া, আমি দেখছি। আচ্ছা ব্যাপারটা তো বুঝলাম না, বিয়ের বাদ্য বাজনা তোমরা বন্ধ করতে চাইছো কেন? তোমরা কি খুশি হওনি? এই এই যে
হ্যালো, শুনছেন? আরে কি হলো, শুনতে পাচ্ছেন আমাকে? দেখ, শুনেছে। এখন বল, তোদের গায়ে বিয়ের জামা কাপড় কেন লিলি? কেন রে আপা, বিয়ের সব জামা কাপড় কি তুই কপিরাইট করেছিস নাকি? ঠিক করে কথা বল লিলি। ও মা, ভুল কি বললাম? বিয়ের কাপড় চোপড় যেহেতু মেজ আপা কপিরাইট করায়নি, তাহলে তো আমরা পরতেই পারি, তাই না? ওকে কিছু জিজ্ঞেস করাই ভুল হয়েছে রীতি। ওয়াসিম, তুমি বলো কি হয়েছে? আসলে আমরা ওই দিন এখান থেকে বের হওয়ার পর থেকেই লিলির মনটা খুব খারাপ ছিল। ঢাকায় যাওয়ার পরে মনটা আরো বেশি খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, তো তারপর ওর মন ভালো করার লেগে তুমি বিয়ের কাপড় চোপড় কিনতে গেলা? জি না, আসলে গতকাল সকালে লিলি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিল। কেন? যে করেই হোক লিলি পিথির আগে বিয়েটা করতে চায়। তারপর এক বন্ধুকে ধরে কাজী অফিস, আর তারপরে বিয়ে। বিয়ের রাতের কথাটাও বলো। থামবে তুমি? থামবো কেন? আচ্ছা, আমিই বলছি। তারপরে ওয়াসিমের এক বন্ধুর বাসায় আমাদের বাসরাত হলো। এসব অবশ্য তোমাদের বলা উচিত না। এখন একটু লজ্জা লজ্জা লাগছে আমার। লাগছে নাকি? আমি তো ভেবেছিলাম তো লজ্জা শরম নেই। আসলে আপনাদের সবার দোয়া নিতে চেয়েছিলাম। লিলি বলল যে এখানে যেহেতু আসছি, এখানে এসেই না হয় দোয়াটা নিও। ওয়াসিম, আমি না বলছিলাম তোমারে বিথির বিয়ার পরে আমি তোমাদের বিয়ে পড়াই দিব, আর তার আগে তোমরা এমন একটা ঘটনা ঘটিয়ে ফেললাম। আর ঘটনা না হয় আমরা ঘটিয়েছি, আয়োজন তো তোমরা অনেক বড় করেই করবে, তাই না মা? আরে লিলি, নিজের ঘরে যা তুই। বাবা, ওটা এখন আর আমার ঘর নেই, ওটা এখন আমার আর ওয়াসিমের ঘর। চলো ওয়াসিম। ওয়াসিম এখন এখানে কিছুক্ষণ থাকবে, তুই যা। ওয়াসিম থাকলে আমিও থাকবো। এই কোন মায়ের আমি এত আদর শখ করে বড় করছি, আচ্ছা এই প্রতিদান দিতেছে সে আমারে। মা, তোমার নেকা কান্না বন্ধ করবে? আর এসব ভালো লাগছে না। এখন তোমার জামাইকে বরণ করো হাসি মুখে। কি বলবো এখন আমরা বিথির শাশুড়িকে? এর মাঝে আবার মেজপা শাশুড়ি আসলো কোথা থেকে? আর আমাদের বিয়ে নিয়ে উনি বলার কে? নিজের পরিবারের কথা একবারও মনে পড়লো না তো লিলি? যে পরিবার তোর জন্য কিছুদিন আগে পাগল হতে বসেছিল। থাক ওয়াসিম, চলো আমরা রুমেই যাই, এখানে কেউ আমাদের দোয়া দিবে না। তার চেয়ে ভালো কালকে সকালে যখন ওদের কষ্ট একটু কমবে তখন না হয় দোয়া চেয়ে নিব। চলো লিলি, তুমি যাও, আমি আসছি। যাও। এই, তোমরা আমার বাদ্য বাজানো শুরু করো।
টিয়া, ওদেরকে আবার থামতে বলে এত। আপনার ধার দেনার কি খবর? প্রায় সবই চুকিয়েছি। তবে কিছু থেকেই গেছে, তাই না? জি, আসলে বিয়ে করতে গিয়ে কিছু তো খরচ হয়েছে। বাহ বাহ বাবাসি, পড়াদের কাছে টাকা নিয়া সেই টাকা দিয়া পড়াদের আগে নিজেই বিয়ে করে লেছো। বাহ, আপনার বাকি ধার দেনার কি হবে? ফরহাদ ভাই যদি অল্প কিছু সাহায্য করে তাহলেই হয়ে যাবে। আমি একটা নতুন ব্যবসার কথাও ভাবছি, সেটাতেও যদি ফরহাদ ভাই। তারপরে সবকিছুতেই ফরহাদকে লাগবে তোমার, একা কিছু করতে পারছো না তুমি, তাই না? আসলে যত যাই হোক না কেন, উনি তো আমার বড় ভাইয়ের মতোই, তাই না? আর সেইটারই সুযোগ নিতে চাইতেছো তুমি, তাই তো? এসব কথা পরে বলা যাবে মা। ওয়াসিম, আপনি ঘরে যান। বাবা মা, তোমরা ওকে দোয়া করে দাও। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, লাগবো না, যাও উপরে যাও, কি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খায় নাও গা, যাও। জি আছে। আসসালামু আলাইকুম। এমন হয় আমি কেমনি পেটে ধরছিলাম গো জামার মাসটা। আরে মেয়ে আমারে কি দেখাইলো আজকে? বহুদিন পর মনটা একটু খুশি খুশি লাগছিল, আর আজকে সেই কিনা আমারে আমি ফরত নেই। মা, তুমি ভেবো না, আমি সামলে নেব। এবার না আমি গিয়ে সবার মাথাটাই থাক কেয়া, আজকের দিনটায় ওদেরকে খুশি থাকতে দে। মারি, ও বাবা, ওরে কি আছেন? শুনতে পাচ্ছেন? নার্স, আমার খুব খিদে পেয়েছে, শুনছেন? আপি, তোরা এখনো যাসনি? তোকে এখানে একা ফেলে কেন যাব? বড় আপাকে কেন খুঁজছিলি? একটু ডেকে দিবি ভাইয়া, একটা কাজ ছিল। অনিমা আপা তো কাল তোমাকে একবার দেখে যাওয়ার পর আর আসেনি। রাত ফোন করেছিল, বলেছে আসতে পারবে না। আমি তো আছি অন্তরা, তোর কি লাগবে বল। তোমার ভাইয়া কাল সাথে সাথে তোমাকে এখানে নিয়ে এসেছে, না হলে তোমার অনেক বড় বিপদ হয়ে যেত অন্তরা। আহা রানু, থাক না এসব কথা। কাল রাতে এমনকি আজ সারাদিন এক ফোঁটাও ঘুমায়নি তোমার ভাইয়া তোমার চিন্তায়। এরপর আমার মনে হয় তুমি ওর উপর আস্থা রাখতে পারো। বলো কি লাগবে তোমার? আরে কাঁদছিস কেন তুই? কাচ্ছি না তো, এমনি। খিদে পেয়েছে? আমি আনছি। আমি ভেবেছিলাম তোর পায়ে বড় কোনো ক্ষতি হয়ে যাবে, খুব বেশি টেনশন হচ্ছিল আমার। আমি
অনেক খারাপ একটা মানুষ ভাইয়া, আমাকে নিয়ে ভাবিস না এত। খারাপ ভালো তো পরের বিষয়, আগে তুই আমার বোন, তোর বিপদে আমি পাশে থাকবো না? আরে কাঁদছিস কেন তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। রাহাত, তুমি একটু ওঠো তো, আমি অন্তরাকে খাইয়ে দিচ্ছি। না রানু, আমার বোনকে আমি খেয়ে দেবো, তুমি একটু ওকে উঠাও। এসো হেল্প করো, আস্তে সাবধানে। কিছু অংশ বালিশটা একটু পিছন দিকে। হ্যাঁ ওকে, আসছে না তো? এখন বলতো কি হয়েছিল? পা পিছলে পড়ে গেছিস না? রানু পানি দাও জলদি জলদি। কি করছিস? আস্তে খা না। থাক, কিছু বলতে হবে না তোমাকে, পরে না হয়। না ভাবি, যা বলার আমাকে এক্ষুনি বলতে হবে। সত্যি কথা বলতে কি ভাই, সত্যি বলতে পা পিছলে পড়েছে। পা পিছলে পড়ে আমার ঘাটটাও মটকে দিতে চেয়েছিল। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে স্পষ্ট দেখেছি ধপাস করে পড়েছে। আপনি, আমারও মনে হয় রাহাত এখন এখান থেকে যেতে পারে না। মানে কাল থেকে তুই এখানেই আছিস ভাই, একটু ঘুমাসনি, অসুস্থ হয়ে যাবি তো। আমি ওকে খাইয়ে, আমি না হয় খাওয়াবো ওকে। কাল কিন্তু বিথির বিয়ে, তোমরা ভুলে যেও না জানো রানু। আর তোমাদের প্রস্তুতি নেওয়া আছে তো ওই বাড়িতে যাওয়ার? তোমাদের জন্য কিন্তু ঘর খালি করা হয়েছে, এখন থেকে ওখানেই থাকতে হবে তোমাদের। যাক, ভাইয়া তাহলে নিজের ঘর ফিরে পেল। আরে না না, রাহাত নিজের ঘরে ফিরছে না তো, ওই ঘরেতে উঠবে ফরহাদ আর বিথি। বাড়ির সবচেয়ে বড় কর্তা বড় ঘর পাবে না। শুধু কি তাই, ফরহাদ বিথির বাসরও হবে ওই ঘরে। তাহলে ভাইয়ারা, রাহাতরা উঠবে তোর ঘরে অন্তু। আর তোর কি অবস্থা হবে সেটা আমি এখনো জানি না। চলো রানু, কাল থেকে আমরা আবার এক ছাদের নিচে থাকবো। এই কথা ভাবতেই আমার কি যে ভালো লাগছে ভাই। তুই হাসছিস আপনি? ওদের বাড়িতে থাকতে দিয়ে কেমন অপমান। অপমানের দেখেছি কি ওরা? আগে তো থাকতে শুরু করুক, তারপর অবশ্য কাল যদি বিথি নাই হয়ে যায় তাহলে তো আর থাকার প্রশ্ন। তুই এখনো ওইসব ভাবছিস আপি? কেন ভাববো না, আমার শিক্ষা হয়ে গেছে আপি। এসব শাস্তি উপরালাই আমাদের দিচ্ছে, আমার বোঝা হয়ে গেছে। সেজন্যই বুঝি ভাইকে সব সত্যি বলে দিতে চাইছিলি। কখন?
আমি যদি এখন তোকে মেরে ফেলি নন্দ, কেউ কিচ্ছু জানতে পারবে না। আমি শুধু চিৎকার করে কেঁদে কেঁদে বলবো, আমার বোনটা নিঃশ্বাস নিতে পারছে না, কেউ দেখেন প্লিজ। কেউ যদি কখনো কিছু জানতে পারে না তো সেদিন আমি তোর দমটা চিরদিনের জন্য বন্ধ করে দেব। কথাটা মনে রাখিস। খাবারটা খেয়ে নে। कैसर भाई, कैसर भाई, कैसर भाई, তুমিও কি আমার মতো রাত জেগে আছো বিথি? দেবো নাকি একটা ফোন? না না না, যদি ঘুমিয়ে থাকে শুধু শুধু তার চেয়ে একটা মেসেজ দিই। জেগে আছো? প্রশ্নটা বোধহয় বোকার মতো হয়ে গেল। আচ্ছা ঘুমাও। মেসেজ পাঠিয়ে আবার ঘুমাতে বলছি। জেগে আছি। হ্যালো, এখনো ঘুমাওনি? তুমিও তো ঘুমাওনি। টেনশন হচ্ছে? কিসের টেনশন? বিয়ের জন্য ছেলেরাও তাহলে টেনশন করে? আমি মোটেও টেনশন করছি না। আসলে এক কাপ কফি খেয়েছিলাম, সেটারই রিয়াকশন বোধ হয়। তুমিও কি? আমি ওসব কিছু খাইনি। তবে তবে প্রিয় মানুষের কাছ থেকে কথা লুকালে ঘুমাতে পারি না আমি। প্রিয় মানুষ? কার কাছ থেকে কথা লুকিয়েছো? তোমার কাছ থেকে। কি হলো? তুমি কিছু লুকোলেও আমি নিশ্চিত তুমি সেটা কোনো কারণেই লুকিয়েছো, ঠিক না? একটা কারণের জন্য ঠিক, আরেকটার জন্য ঠিক না। কি হয়েছে বিথি? ওয়াসিম আর লিলি আজ বাড়ি ফিরেছে। তো ওরা নিজেরা বিয়ে করে বাড়িতে এসেছে। কি? কি কে? কে? এত বড় সাহস ওর? দোষটা আমার বোনের, ফরহাদ। তুমি ওয়াসিমকে চেনো না বিথি, ও একটা কালসাপ। মাথা ঠান্ডা রাখো ফরহাদ। বাবা মা খুব টেনশন করছে এটা ভেবে যে তোমার মা এটা কিভাবে নেবে। শোনো, একদম চিন্তা করতে মানা করো ওনাদের। আমি না হয় কাল কথা বলবো মার সাথে। আমি আবার তোমাকে শুধু শুধুই এসব। বিথি, তুমি নিশ্চিন্তে ঘুমাও তো। কাল আমরা এক হচ্ছি, আর সেটা ঠেকানোর সাধ্য এই পৃথিবীতে কারো নেই। কোনো চক্রান্তই আমাদেরকে আর আলাদা করতে পারবে না। ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি ফরহাদ। এতটাই ভালোবাসি যা কোনো যন্ত্র দিয়ে হিসেব করে মাপা যাবে না। कैसर भाई, कैसर भाई, আমি জানি আপনি ঘুমোননি, জেগে আছেন।
তাহলে বহুল প্রতীক্ষিত সেই দিন চলে আসলো। অভিনন্দন ভাই আমার, তোমাকে অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। এখন শুনুন, আপনি বিছানায় যেয়ে ঘুমুন তো। একটা কথা শুনে যাবে ভাই? কি কথা? কাল তোমাদের বিয়ে, আমার সব দোয়া তোমাদের দুজনের জন্য। কিন্তু আরো একটা কথা মনে রেখো, কাল কিন্তু তোমাদের বিয়েতে বাধা দেবার জন্য শেষ চেষ্টা চালাবে প্রতিপক্ষ। আর সেটাকে আমার মা? দেখো, আমি কারোর নামই বলবো না, তবে এটুকু বলবো যে তোমরা দুজনই যেন সাবধান থাকো। আমি না এসব নিয়ে একদমই ভাবছি না কায়সার ভাই। কেন জানেন? কেন? কারণ আমাদের মাঝে একজন ফেরেশতা সমতুল্য মানুষ আছে, আর আমি জানি সে থাকতে আমার আর বিথির কোনো রকম ক্ষতি হবার কোনো সম্ভাবনা নেই। আর তার নাম কায়সার, আমাদের কায়সার ভাই। সেই ভোর 5টায় তুমি আমাকে ঘুম থেকে উঠিয়েছো কেয়া, কিন্তু এখনো পর্যন্ত আমি এক কাপ চাও পেলাম না। ভালো কাজের এই বুঝি প্রতিদান না? আমাকে বলে কোনো লাভ নেই। এই বাড়িতে মর্জিনার মা ছাড়া চুলা জ্বলে না। আমার আর কি সাধ্য? কাম করতে করতে সকাল দিন আমার কোমরটা ব্যথা হয়েছে। চা বানাইয়া দিব কোন সময়? দিতে দিতে বুঝছো, সত্যিই দিতে। এই এখন যদি আমি নতুন জামাই হতাম তাহলে ঠিকই দিতে। পুরনো হয়ে গেছি তো, পুরনো হলে না আর কোনো দাম থাকে না। তুমি যদি পুরনো হও দুলা ভাই, তাহলে আমরা কি? জন্মের পর থেকেই দেখছে এখন আর আমাদেরও কোনো দাম নেই। আজকে তোমাকে কারো দাম নাই, হইলো? আজকে দাম শুধু একজনারই। ওই যে বারান্দায় খাড়ায় রয়েছে আপামনি, বিথি আপা আজকে যা কইব তাই হইব। বিথি আপা, দিবনি জড়িবুটি দিয়ে এক কাপ চা বানাইয়া? দিনটা আপনার ভালোই যাইব। বুঝলে কেয়া, সব কাজকর্ম করব আমরা, আর পুরস্কার পেয়ে যাবে তোমার মেঝো বোন। যাও যাও, নতুন জামাইকেও আসতে বলে দাও। ওই শেকড় বাকড় দিয়ে ওকেও চা খাওয়াও। আমরা তো আর থাক থাক, আর কিছু বলতে হবে না দুলা ভাই। তোমরা সবাই মন দিয়ে কাজ করো, আমি চা করে আনছি। বুঝলে কেয়া, এটাকে বলে ভাগ্য। নতুন বউয়ের হাতে যেখানে চা খাওয়ার কথা ফরাদের, সেখানে খাবো আমরা। এই ব্যাপারটা কিন্তু ফরাদকে এক্ষুনি জানাতে হয়, কি বলো? হ্যাঁ, এক্ষুনি ফোন দাও। তোমরাও যা শয়তান হয়েছে নাকি আপা? মা, চুলা খালি আছে? এখন চা বানানো সম্ভব না বিতি। সবাই মিল্লা রুটি আর গরুর মাংস নাস্তা খাবো। দুলা ভাই খেতে চাইলো। খাইতে চাইলে জানা সিদ্দিকের দোকানে গিয়ে কইতে কও, চা দিয়া যাবো না। রাগ দেখাচ্ছ কেন তুমি এত? সামান্য চাপ। সুখে আছে তোমা, এই লেগে আমি রাগ সহ্য করতে পারতেছি না। হ্যাঁ, একেবারে সুখে আছি, অসম্ভব শান্তিতে রাখছে আমার মেয়েরা, এই জন্যই রাগ দেখাইতেছি, বুঝো না? আচ্ছা
তুই সকাল সকালে এনে এসে কি করস রে? হ্যাঁ, বিয়ের দিন তোর গায়ের মধ্যে ময়লা লাগান লাগবো রান্না করে এসে? হ্যাঁ, আর নয় তোর যে আমি কইছি যে আজকে সকাল সকালে আর গোসল করা লাগবো, এটা কি হলো? না না, মায়ের কথা কেন শুনবো? তুমি তো আছো এখনকার হাত ভাঙলো, কার ঠ্যাং ভাঙলো, ব্যাগতে সেবা শুশ্রূষা করার লিগা তুমি জাতীয় দায়িত্ব পাইছো, তাই না? মা এসব কি বলছো তুমি? চল। এই যে সাথে তুমি আর জামাইও রেডি হও। এই যে কিন্তু বিতি একা যাইতেছে না এই বাড়িতে, তোমরা দুইজনের লগে যাইতেছো, মনে আছে? এটা মনে করিয়ে দিতে তোমার খুব ভালো লাগে তাই না মা? হ্যাঁ, কি করলি তুই? না, আমাদের যে ওই বাড়িতে যেতেই হবে, তুমি আর রাখতে পারছো না আমাদেরকে, এটা তোমাকে মনে করিয়ে দিতে হবে তাই না? রানু আপা, মা বোধ হয়। আরে না না না, ওইভাবেই কইছি, রাখতে পারতাছি না। ঠিক আছে, খুশি হইছিস? মা খুশি কেন হতে বলছো? আমার খুশি তো কখনোই তোমার চিন্তার বিষয় না মা। রানু আপা থাম না। হ্যাঁ, তেমন লাগতো না, আগে মা হ, তারপর বুঝবি আমার দুঃখটা। এক ছাদের নিচে তখন দুই ঘর জামাই এসে থাকবো, তখন বুঝবি মা হওয়ার কষ্টটা কি। তোমার এত কষ্ট, এত দুঃখ দেখে না আমার সন্তান নেওয়ার ইচ্ছেটাই চলে গেছে মা। আমি কি কই তোর বোন এইসব? মা প্লিজ, যে সন্তানকে কথায় কথায় আমার খোঁটা দিতে হবে, যে সন্তানকে অপমানিত হওয়ার জন্য তার নিজের ছোট বোনের শ্বশুর বাড়িতে পাঠাতে হবে, এমন সন্তান হওয়ার যেতে না হয় তো ভালো মা। রানু আপা, এসব নিয়ে তো আমাদের মধ্যে কথা হয়ে গেছে, তোরা তো সব মেনে নিয়েছিস। সব মেনে নেওয়ার মানে এই না বিথি যে রাহাতের বেডরুমে তোরা তোদের বাসর ঘর করবি, আর সেই একই বাড়িতে অন্য আরেকটা ঘরে থেকে আমরা সেটা সহ্য করব। এসব কি বলছিস তুই আপা? আমি তো এমন কিছুই। আমি তোর গোসলের পানি রেডি করছি। এসব ওরে কারা গেলো? তার আগে তুমি ভাবো মা, তুমি আপাকে কি বলেছো? হ্যাঁ, সেন্টার করো। আমাদের না, একদম ঠিক আছে। কি ব্যাপার শালিকা, আমাদের চা কোথায়? চুলা খালি নেই। আইকিয়া, যা তো সিদ্দিক ভাইয়ের দোকান থেকে চা নিয়ে আয়। বুঝলে কেয়া, শালিকা হাতের চা মনে হয় আমার কপাল আর নেই। তোমার কপালে ঠিকই আছে দুলা ভাই, তুমি তো এখন থেকে ওই বাড়িতে গিয়েই থাকছো। ও হ্যাঁ, তাই তো। তাহলে আমার মনে হয় সিদ্দিকের দোকানে চা আনতেই পারো। যাও। ওকে আপা, আমার চায় 2.5 চামচ চিনি দিও। আচ্ছা, রানু আপা কোন দিকে গেল? কোনো সমস্যা বিথি? না তো, নিজের ঘরের দিকেই তো গেল দেখলাম। দুলা ভাই, কাল তোমাদের কেউ কিছু বলেছে? কি নিয়ে? আমার বাসর কোথায় হবে সেসব নিয়ে। রানু কিছু বলেছে? আমি যা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও দুলা ভাই। অনিমাপা বলেছে। তোমরা অনিমা আপার কথাকে কবে থেকে এত গুরুত্ব দিচ্ছ দুলা ভাই? বড় আপার কথাকে কেউ গুরুত্ব দিচ্ছে না বিথি, যেটা সত্যি সেটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। কোনো সমস্যা ভাইজান? কাজ করো। চল, সব রেডি। কাল যে অনিমা আপা এসে তোকে এসব বলেছে, তুই আমাকে প্রথমেই এসে জানাসনি কেন আপা? জানালে কি করতে তুই? বিথি, তুই এখনো ওই বাড়ির বউ হসনি। কাল হইনি, কিন্তু আজ তো হচ্ছি। আজ হয়তো আমি কোনো কিছু বদলাতে পারবো না, কিন্তু কাল তো পারবো। আমি তোকে আগেও বলেছি আপা, তোর মনের মধ্যে যদি কিছু থেকে থাকে
তাহলে সেটা নিজের ভিতরে চেপে রাখিস না, সেটা আমার সাথে শেয়ার কর। আজ রাতের পর থেকে তো সেই টেনশন আর নেই, কারণ আজকের পর থেকে যা হবে তা আমাদের দুজনের সামনেই হবে, তাই না? তুই এভাবে কেন বলছিস? বিয়েতে অনেক কাজ বিধি, আমরা তো আর আলাদা হচ্ছি না, পরে না হয় এসব নিয়ে কথা বলা যাবে। আর এখনই যদি গোসল না করিস তাহলে। আপা, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোদের এক বিন্দু অসম্মান ওই বাড়িতে হতে দেব না, বরং তোদের প্রাপ্যটা তোদেরকে ফিরিয়ে দেয়াই হবে ওই বাড়িতে আমার সবচেয়ে বড় লক্ষ্য। আমি কথা দিচ্ছি আপা। চল আয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপু? তোমরা এখনো এই পোশাকে? তোরা তো আর আয়োজন করে আমাদের বিয়ে করাচ্ছিস না, তাই আমরা ভেবেছি। তুমি ভেবেছো? হ্যাঁ, আমি ভেবেছি বরকনের ড্রেসেই আজকে আমরা সারা পাড়া ঘুরে বেড়াবো ব্যান্ড পার্টির সাথে নিয়ে, আর বাড়ি বাড়ি গিয়ে দোয়া চেয়ে আসবো। এসবের মানে কি লিলি? এ বাড়ির কেউ যখন আমাদের দোয়া করবে না, তাহলে তো আমাদের। করোনার মধ্যে তোরা এসব করবি? আমি আসলে ওটাই ওকে। আজ তোর বিয়ে, তোরটা নিয়ে তুই ভাব না, আমাদের কথা না ভাবলেও চলবে তোর। আমরা আমাদের বাবা মার কথা ভাবছি, বাবা মার যে বয়স হয়েছে এটা তুই ভুলে যাস না। আমিও ঠিক এটাই। আর তুইও ভুলে যাস না আপা, আমার বিয়ে নায়ক ওয়াসিমের সাথে হয়েছে, আর এটা আজ যদি আমি পুরো পাড়াকে না বলি তবে কবে বলবো? চলো ওয়াসিম, আর আমাদের পাড়াটা কিন্তু অনেক বড়, চলো। তুমি এখানে? তুমি না অন্তরের সাথে হসপিটালে ছিলে? কি যে বলো না ফরাদ, আজ তোমার বিয়ের মতো জরুরি একটা অনুষ্ঠান বলে কথা, আর বিয়ের আগের রাতেও হাসপাতালে থাকবে, এটা তুমি কিভাবে ভাবলে বলো তো? না মানে আমি বলছি যে এই ওর চোখের নিচে তো কালি পড়ে যাবে, রাতে যদি ভালো ঘুম না হয় তাহলে বিয়ে বানচাল করার মতো আইডিয়া ওর মাথা থেকে আসবে কি করে? ফরাদ, আমি ওর থেকে একটু দূরে বসি, হ্যাঁ, তা না হলে ওর উত্তাপে তো আমি একদম পুড়ে ছাই হয়ে যাব। ফরাদ, খুবই ওর বাজে কথায় কাঁদ দিও না তো। অন্তরাদি, আমাকে আর জয়িতাকে তো তোমার বিয়ের সব কাজ সামলাতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহে যেমন আমরা দুজনে মিলে সব কাজ করেছি। দেখো জয়িতা, তোমাকে আমরা ওই বাড়িতে নেইনি আন্টির কথায়, তুমি ওই বাড়িতে গেলে ওদের অনেক প্ল্যানে তুমি জল ঢেলে দিতে কিনা জয়িতা? জলদি করে খাও, তোমার কিন্তু কাজের শেষ নেই আজ। এখন জলদি করে গোসল করবে, তার আগে সাবান শ্যাম্পু তোয়ালে আমার কাছ থেকে বুঝে নিবে। এখনই তোমার পাঞ্জাবি জামা জুতো বিয়ের সব জিনিসপত্র আমি রুমে রেখে আসছি। নাও নাও, নাস্তা করো, তাড়াতাড়ি করো। কি হলো, হাসছো যে? না না না, কিছু না। জয়ী, তুই খেয়েছিস তো? আজ কিছু খাবো না আমি। কেন? আজ তোমার আর বিথির জন্য রোজা রেখেছি আমি। আমাদের জন্য মানে? মানে তোমাদের নতুন সংসার জীবন যেন দীর্ঘ হয় সেই কামনাই করছি। এটা কোনো কথা জয়িতা? আমরা সবাই মিলে এই বাড়িতে দাওয়াত খাবো, আর তুমি এই বাড়িতে? যাচ্ছি না আমি ওখানে। মানে? আমি ওখানে গেলে তোমাদের বাসর কে সাজাবে শুনি? মামি কেন এখনো আসছে না? আচ্ছা, আমি ডেকে নিয়ে আসছি।
আমার ধারণা তুমি ইচ্ছে করে আমাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছো, তাই না? আরে বুঝলাম না। মুখ চেপে চেপে হাসছো কেন? যা বলতে চাইছো বলে দাও। না না, তেমন কিছু না। আসলে জয়িতাকে দেখছিলাম আর ভাবছিলাম ফরহাদের বিয়ের জন্য এমন ভাবে খাটছে মেয়েটা। ফরহাদের সাথে ওর বিয়ে হলে না জানি। এসব কেমন কথা অনিমা? জয়িতার সাথে ফরহাদকে জড়িয়ে কথা বলতে মানা করেছি না তোমাদের? সরি আন্টি। কি করেছে আজ মেয়েটা তোর জন্য জানিস? আমি সালমানটিকে ফোন করে জেনে নিয়েছি ওই বাসায় মাংস রান্না করেছে, তাই আমরাও করলাম। জাস্ট অমৃত হয়েছে। ভালো করে খাতো। আই জুই, আর একটু মাংস দে না ওকে। না না, আর লাগবে না, আর দিতে হবে না। কে মা, তোমার সাথে জরুরি একটা কথা ছিল আমার। বাহ, আমারও তো তোর সাথে একটা জরুরি কথা আছে। আগে তো খেতে দে আমাকে। জয়িতা, আমাকে একটু দে না। অসাধারণ হয়েছে জয়িতা। এখন তো বিথির রান্না খেতে ভালো লাগবে না ফরহাদের। আমি নিশ্চিত বিথি আমার চেয়ে 1000 গুণ ভালো রান্না করবে। রানু থাকতে কি আর বিথিকে রান্না করতে দেবে জয়িতা? কেন রান্না করবে না? রান্না করে শাশুড়ির মন পেতে হবে না ওকে? এবার বলতো বাবা, কি বলবি? একটা ঘটনা ঘটেছে মা। বিথিদের বাড়িতে তো? ওই বাড়িতে বরং কিছু না ঘটলেই আমি অবাক হতাম। তো কি সেটা? ওয়াসিম আর লিলি বিয়ে করেছে। সরি। তাই নাকি? কখন? কিভাবে? তুমি হাসছো যে মা? যাই বলিস ফরহাদ, তোর শ্বশুর বাড়ির লোকদের কোনো ঘটনা না ঘটালে মনে হয় রাতে ঘুম হয় না। এভাবে বলবেন না আন্টি, ফরহাদের তো খারাপ লাগে নাকি? আমার বিয়েতে ওয়াসিম আর লিলিকে নিয়ে কোনো কথা উঠুক, এটা আমি চাই না মা। আর এই ব্যাপারটা যেন খুব ভালো মতো পালন করা হয়, এটাই আমার চাওয়া। তুই যা চেয়েছিস তাই তো হয়ে এসেছে, আর সামনেও হবে। এটা কিন্তু মাথায় রেখো অনিমা। জি আন্টি। আন্টি, ফরহাদ তো ওর আসল কথাটা বললো, এবার আপনার কথাটা না হয় বলুন। ফরহাদের থেকে তোমার আগ্রহী বেশি দেখছি স্যার। থাক না অনিমা, বাদ দাও। সবাইকে অপেক্ষা না করিয়ে বলো তো মা, কি বলবে? মানে আমি বলতে চাই কম, দেখাতে চাই বেশি। তা কি দেখাতে চাইছো? আমি যেমন তোর কথাটা শুনলাম, তোকেও আমার একটা কথা রাখতে হবে। কি কথা মা? যে আসবে তাকে তোর বিয়েতে মেনে নিতে হবে। এমন কে আর আসবে যাকে আমার মেনে?
শুভ বিবাহ ভাইয়া। নাচছো না কেন? সবাইকে যে বললাম তুমি সিনেমার নায়ক, এখন যদি তুমিই না নাচো তাহলে ওরা বুঝবে কিভাবে? মিলি, আমি সিনেমা ছেড়ে দিয়েছি। তুমি ছেড়ে দিয়েছো তো কি হয়েছে? আমার সিনেমার ক্যারিয়ার তো মাত্র শুরু, তাই না? আরে এখন এটা তো একটা প্রচার আমার জন্য। আজ লোকজন আমাকে চিনবে তোমার স্ত্রী হিসেবে, কাল সিনেমার বড় নায়িকা হিসেবে, আর পরশু কাল রাতে লিলি তোমার বাড়ির সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল। কোন সত্যি? লিলি, আমাদের কোনো বাচ্চা হচ্ছে না। আহা, আজ হচ্ছে না তো কাল হবে না সেটা কে জানে? আর সত্যিটা শুনে বাড়ির সবাই আমাদের সাথে কি আচরণ করবে সেটা বুঝতে পারছো? জামাই আদর না আর পাবে না, মাছের বড় মাথাটা ওই বড় জামাইয়ের পাতে যাবে, আর সাথে মুরগির রানটাও। তাই বলে একটা মিথ্যেকে এত দূর টেনে নেওয়া? চুপ, একদম চুপ। স্ত্রীর কথা শোনো না। কেমন স্বামী তুমি? আমার বাবাকে তো কখনো দেখিনি আমার মায়ের কথা একটু নড়চড় হয়েছে, তাহলে তুমি কেন এত কথা বলছো? লিলি, আমরা কি আরো সামনের দিকে যাব? হ্যাঁ, আজ পুরো ময়মনসিং ঘুরবো আমরা, আর তুমি আমার সাথে নাচবে গাইবে। লিলি, আমার নিজেকে এখন সংসার আর কিছুই মনে হচ্ছে না। শোনো, সংহার যাই হও, তুমি আমার জামাই। এই বাজাও, নাচো। আমি বুঝলাম না, তোর বোনই তো ফিরে এসেছে নাকি? অপরিচিত কেউ তো না, একবার সামনে গিয়ে সুন্দর করে কথাও তো বলতে পারতি। তাই মা, ও আমাদের অপরিচিত কেউ না। ও তোর থাক, বুঝতে পেরেছি আমি। মা, আমি জানি ও আমাদের কি হয়, কিন্তু তুমি সেদিন কি বলেছিলে তুমি ভুলে গেছো? যদি তোমার মনে না থাকে তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি। তুমি বলেছিলে পারিয়া তোমার মেয়ে না, কি বলেছিলে? মনে পড়েছে নাকি না? অভিমান থেকে বলেছি। অভিমান থেকে না, তুমি বলেছিলে অভিনয় থেকে। এটা সবার সামনে করা তোমার একটা অভিনয়, নিজের সম্মান বাঁচানোর অভিনয়, নিজের ছেলেকে বোকা বানাবার অভিনয়, ঠিক যেমনটা তুমি করেছিলে সেদিন রেস্টুরেন্টে বিথির সামনে। আচ্ছা মা, সেদিন তুমি আমাকে কি বলেছিলে তোমার মনে আছে? বলেছিলে এমন ভুল আর হবে না তোমার। আর আজ তুমি ওকে জামিনে ছাড়িয়ে এনে। মা কিছুই করেনি ভাইয়া। মা প্লিজ, তুমি ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো। সামনে থেকে গেলে সত্যিটা জানবে কিভাবে? মা কিছুই করেনি আমার জন্য। অনিমা আপু উকিল জোগাড় করে দিয়েছে, সে জামিন করিয়েছে আমার। কি? অনিমা আপু কেন তোকে ছাড়িয়ে দিতে চাইবে? সে নিজে তো তোর নামে মামলা করেছিল। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করো। অনিমা আপু এসো, ভেতরে এসো। কি বলছো? তুমি ছাড়িয়েছো ওকে? আমি আসলে স্পষ্ট করে উত্তর দাও। হ্যাঁ, আমি ছাড়িয়েছি। মাকে আরো কিছু শোনানোর আছে তোর? আমি চাই না আজকে আমার বিয়ের অনুষ্ঠানে ওই বাড়িতে পারিয়া বা অনিমা আপু দুজনে কেউ যাক। পারলে আমার কথাটা রেখো মা। ওরা না গেলে আমিও ওই বাড়িতে যাব।
বিছানা, কতদিন পর। শুনলাম বিথিরা নাকি তোমাদেরকে নাকানি চুবানি করেছে। তা আমাকে ছাড়াই বাহাদুরি দেখাতে গিয়েছিল ওই বাড়িতে? কে পাঠিয়েছিল? মা? তুমি যাও অনিমা। তা কিসের লোভ দেখিয়েছিল তোমাকে অনিমাপু? লোভ মানে তুমি তো আর নিজে থেকে ওদের ক্ষতি করতে যাওনি, তাই না? কিচ্ছু শুনতে পাচ্ছি না অনিমাপু। বিনিময়ে রাহাতের সম্পত্তি পাবে ওরা। ও বাবা, তাই নাকি? অনেক বড় পুরস্কার দেখছি। দেখো ফারিয়া, তোমাকে আমি পরে দেখছি অনিমাপু। এখন যে আমার মা, মানে আমার আদর্শ পরম শ্রদ্ধেয় মমতাময়ী মায়ের সাথে যে আমার খুব ব্যক্তিগত আলাপ আছে। ও মা, আমাকে জেলে পাঠিয়ে কেন ছিল তুমি? দেখে তো মনে হচ্ছে ভালোই ছিলে। আমি যখন জেলে নির্ঘুম রাত কাটাচ্ছিলাম, রাত জেগে মশা মারছিলাম, তখন তো তুমি এই এসি রুমে আরাম আয়েশ করে ঘুমিয়েছো, তাই না? মা, হঠাৎ করে এই আরাম আয়েশ ভুলে এই অপরাধী পাপী ত্যায্যকর মেয়েটাকে তোমার কেন মনে পড়লো? কেন সপ্তাহের শেষ থেকে জামিন করাতে গেলে তুমি? আমার জামিন তো হওয়ার কথা ছিল ভাইয়ার বিয়ের পরে, তাই না? বাসার কি? হ্যাঁ, সব বলেছে আমাকে। কেন বলেছে জানো মা? বলেছে কারণ বাসার নিজেও বুঝতে পেরেছে এখন তোমার উকিল হয়ে থাকাটা তার জন্য নিরাপদ না। মানে? মানে তো তুমি আমাকে বলবে মা, কেন আজ তুমি এখানে এনেছো আমাকে? এত কিছু বুঝতে পারছিস, আমি জামিন করিয়েছি সেটা বুঝতে পারছিস না? পারছি, কিন্তু তোমার মুখে যে শুনতে চাই না। বিয়েটা কিছুতেই ঠেকাতে পারছি না। ভেবেছিলাম কায়সারকে কিডন্যাপ করাতে পারলে জয়িতা আর ফরহাদের বিয়েটা হবে, কিন্তু তুই তো কিছুই করতে পারলি না। তুই চলে যাবার পরে অনিমা আর অন্তরা ছাড়া কি উপায় ছিল আমার? পিস দিতে চেয়েছিলাম ওই বিথিকে, দোতলা থেকে ফেলে দিতে চেয়েছিলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এখন তুই আমার শেষ ভরসা ফারিয়া। বিয়েটা এখন ঠেকাতেই হবে। আমি ঠিক করেছি তোদের দুই ভাই বোনকে সমানভাবে আমার সমস্ত সম্পত্তি ভাগ করে দেব, দরকার হলে তোকে একটু বেশি দেব, কিন্তু আমার কাজটা। যা ভেবেছিলাম তাই। কি ভেবেছিলি? ভেবেছিলাম আমার মা তো এত ভালো না যে আমার জন্য দুশ্চিন্তা করে আমাকে ছাড়াবে। ভেবেছিলাম নিশ্চয়ই কোনো অন্য কারণ আছে এর পেছনে। ফারিয়া, আমি তোর মা, তোর জন্য আমার দুশ্চিন্তা থাকবে না? যদি তাই থাকতো মা, তাহলে আমাকে জেল থেকে তুলে এনে আরেকটা অন্যায় করতে বলতে না। কাজটা করবি কিনা সেটা স্পষ্ট করে আমাকে বল, কারণ এটা তোর আমার মন পাওয়ার একটা সুযোগ। কাজটা না করতে পারলে কিচ্ছু পাবি না তুই, না এই বাড়িতে থাকতে পারবি, না আমার সম্পত্তির কোনো ভাগ পাবি। এখন সিদ্ধান্তটা তোর। ঠিক আছে মা, তুমি যা চাও আমি তাই করবো। ঠেকাবো আমি এই বিয়ে।
আমি জানি কখন কাকে দিয়ে কি করাতে হয়। চুলের মধ্যে কি দিছস? হ্যাঁ, চুলটা শক্ত করে। আমি না শিখাই দিলে এই বাড়িতে কোনো কামই হয় না। আরে নো রানু, মা, রানু আপাকে অনেক কষ্টে শান্ত করেছি, তুমি আবার শুরু করো না। আহা, নড়িস না তো। এই যে ব্যাগটা তো আমি শুরু করি না, যত ভালো মন্দ সবকিছু তো না আমি তাই কি আর করবি, মারা তো আর ফালাই দিতে পারবি না। আজকাল অনেকেই দিচ্ছে মামি, বাবা আমার বয়স হলেই বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। যেভাবে দোষ দিতেছে আমরা কপালে এটা আছে, দেখ না। মা, তুমি চুল আছড়ে দিলে দাও, না হলে আমি উঠলাম, পার্লারে যেতে হবে, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আই হাত নাড়াস না তো বিথি, নখে কি অবস্থা করেছিস? এত অযত্ন কেউ করে? তোকে এসব নিয়ে ভাবতে হবে না, পার্লারে গেলে এমনি সব ঠিক করে দেবে। দিব তো, দিবই তো। দেওয়ানের লগে লগে তুতু দিয়া কইরা এতগুলি টাকা রেখে দিব। হ্যাঁ, ফিরি ফিরি কইরা দিতেছি, ভালো লাগতেছে না না? মামি অবশ্য সেজন্য আশ্রয় দিচ্ছে না। তাহলে আবার কবে মেয়ের চুলে চিরুনি দিতে পারবে তার কোনো ঠিক নেই তো, সেই জন্য আশ্রয় দিচ্ছে। ও বুঝনা লইছো তুমি না, আর আশ্রয় দিতে পারবো না কেরে? মাইয়া বিয়া দিতেছি কি বিদেশে নাকি? শ্বশুর বাড়ি কি লন্ডন আমেরিকা? যে নে বিয়া দিতেছি আইটা দিয়ে চুল আশ্রয় দিয়া। তুমি যেটা করতে পারো সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। আপা, ফরাদ ভাই অনেকক্ষণ ধরে ফোন করছে, ঘরে যে ফোনটা রেখে এসেছি সেই খেয়াল আছে? আই সরা ফোন, সরা, আন দিবি না। আর চুলটা ভালো মতো না আসলে ফালটা রেখে সাজতে পারবো না। যা। মা, আমি ফোনটা ধরিয়ে রেখে দেবো, জরুরি কিছু হয়তো। আমার দে তো, দে দে ফোনটা দে। বিয়ার চাইতে জরুরি এমন কিচ্ছু নাই। একটু আগে ফোনটা কেটে দিল, এখন বলছে ফোন বন্ধ। ফরাদ, ওর তো এখন ব্যস্ত থাকার কথা, তাই না? কি জানতে ফোন দিয়েছো? কি জানতে মানে? আরে ফারিয়া ফিরে এসছে, এটা ওকে জানাতে হবে না আমার? কে উনি? ফারিয়ার উকিল। তাই নাকি? অনিমা আপু তাহলে আপনাকে নিয়োগ করেছিল ফারিয়ার জন্য? জি। আচ্ছা, আমার না একটা দ্বিধা আছে উকিল সাহেব। সেটা এই যেমন আপনি ফারিয়া সব খারাপ কাজ করছে জেনেও আপনি ওর পক্ষ নিচ্ছেন, এসব করে আপনি রাতে ঘুমোতে পারেন? আমার ক্লায়েন্ট সম্পূর্ণ নিরপরাধ, আর এটা আমি প্রমাণ করতে পারবো বলেই এই মামলায় আমি লড়ছি। আর সেজন্যই আমার রাতে খুব ভালো ঘুম আসে ফরহাদ সাহেব। কিন্তু আমি যে রাতে ঘুমোতে পারি না ভাইয়া, আমাকে জেলে রেখে আমার কাছের মানুষরা এত সুখে আছে, এটা ভেবেই না আমার ঘুম আসে না। আমার শুধু ইচ্ছে করে ওদের সুখ কেড়ে নিতে। রেডি হয়ে না ভাইয়া, মায়ের আদেশ। আমাদের সবাইকে তো রেডি হয়ে সময় মতো বাড়িতে যেতে হবে। ইয়ে, আপনি একটু আসুন তো আমার সাথে। জি। খুব খারাপ হলো ফরাদ, ফারিয়া চলে আসাতে সবকিছুতে একটা প্যাচ খেয়ে গেল। এখন ওই বাড়িতে কি যে হয়। কি হলো আপনি? আসার পর থেকেই ছটফট করছিস কেন? কিছু বলবি নাকি? বলার মতো আর বাকিটাই বা আছে কি? সবকিছু প্রায় শেষ হয়ে এলো। কত স্বপ্ন দেখেছিলাম রাতে সবকিছু আমার হবে, মানে আমাদের হবে। হ্যাঁ হ্যাঁ হলো, কিন্তু হলোটা কি? এর মধ্যে ঢুকে পড়লো ওই ফারিয়া। ফারিয়া
ও কিভাবে ঢুকবে? ও তো জেলে নেই। ও এটাই তো তোকে বলতে চাইছি। বাড়িতে গিয়ে আবার রানীর মতো বসেছি ফারিয়া। কি তার তেজ, কি তার কথা, ওকে পাত্তাই দিচ্ছে না। আমারই বল, কেন যে ওই উকিলকে বোকা ভেবে সেটা নিয়োগ দিতে গেলাম, ওই নিজেই বোকা সেজে বসে গেছে। আপনি মাথা ঠান্ডা কর। আরে মাথা ঠান্ডা করার সময় আছে আমার হাতে? একটু পরে ফরহাদ যা রওনা হচ্ছে ওই বাড়িতে বসেছে, আর সাথে যাচ্ছে ফারিয়া। এসবের মাঝে কিভাবে যে আমি আমার কাজটা সারি। কাজ? কি কাজ? কি আবার প্ল্যান করছিস তুই? এটা জেনে তুই কি করবি? হ্যাঁ, তুই তোর পা আকাশের দিক দিয়ে শুয়ে থাক। আপি, অনেক আশা নিয়ে আমি বিয়ের জন্য শাড়িটা কিনেছিলাম, সেটাই যদি পরতে না পারি। বিয়ের শাড়ি না পরার আফসোস আছে তোর, কিন্তু বিধিকে যে আর 1 ফুট দূরে থেকে নিচে ফেলতে পারলি না, সেই আফসোস নেই তোর? আজ তোর ভুলের কারণে আমরা যে পথে বসতে চলেছি, সেটা ভেবে তোর কষ্ট হচ্ছে না? নে পড়ে থাক এটা, আমি যাচ্ছি। আমার একটা কথা শুনবি আপি? শাড়ি ছাড়া আরো কোনো আফসোস আছে নাকি তোর? আছে, আরেকটা আছে। কি সেটা জলদি বল, আমার হাতে একদম সময় নেই। কাছে আয় আপি। এখানে বস। তো হাতটা একটু দে। কেন? দে না। আপি, আপি প্লিজ, ওদের আর কোনো ক্ষতি করতে চাস না তুই। দেখছিস না আমরা এত এত চেষ্টা করলাম, তারপরও কিছুই করতে পারছি না। আপি, আপি ওরা ভালো, আমরা খারাপ, আর খারাপরা কোনোদিনও জিততে পারে না। আপনি নাকি এসব বলতে? রাহাত আমাদের ভাই আপি, আমি ওকে বুঝিয়ে বলবো তোকে কিছু দেওয়ার জন্য, তারপর প্রতিহিংসা করে কিছু। তোর কি আমাকে ভিখারি মনে হয়? আচ্ছা, রাহাত অনেক ভালো আপি, প্লিজ প্লিজ তুই ওর সাথে কোনো অন্যায় করিস না আপি। হাত ছাড় অন্তু। আমি ছাড়বো না তোর হাত। আগে তুই বল, তুই ওদের কোনো ক্ষতি করবি না? ক্ষতি? ক্ষতি তো আমি কারোরই করছি না, একমাত্র বিধি ছাড়া। একমাত্র ওই বিধিকে রাস্তা থেকে সরাতে পারলে সব পাবো। আচ্ছা আপি, আপি তুই যাস না, আপনি এই কাজ করিস না। আপনি আপনি প্লিজ আপি, তুই ওদের কোনো ক্ষতি করিস না, ক্ষতি করিস না। জলদি কর, আসছি তো। আহা বিধি, দুপুর হয়ে গেল তো, চলে আসবে ওরা। ওরা আসলে তো আর বিয়ে না করে যাবে না, বউ সাজলে তবেই তো নিয়ে যাবে নাকি? এত কথা না বলে জলদি আয় তো আপা। ফোনটা কোথায়? নিশ্চয়ই মা নিয়ে গেছে। কি যে করি মাকে নিয়ে, ফরহাদ কি বলতো কে জানে। বাবা, আমার হাতে এখন একদম সময় নেই। মা তখন আমার চুলের পেছনে এমন ভাবে লেগেছে যে আমার পার্লারে যাবার সময়টাই পার হয়ে গেছে। আমি এখন যাব। যাবি? আচ্ছা ঠিক আছে, যা। চলো চলো। আমি একটু এই ঘরে থাকতে চাই রে মা। কি করবে এই ঘরে থেকে? ভাববো।
তোর কথা ভাব। মানে বিথি, কি হলো? 1 মিনিট। সময় নষ্ট করছিস মা। বাবা, তুমি বলবে? এই এতটুকু ছিলি তুই যখন আমাদের ঘর আলো করে তোর মায়ের খুব একটা অভিমান ছিল তোর উপর, তারপরও সে তোর সব সেবা যত্ন করত। কিন্তু বাচ্চাদেরকে যেভাবে আদর দিতে হয় তোর মা, রানু, আলো ওদেরকে যেটা দিত তোর বেলায় সেটা এড়িয়ে যেত। আর তখনই তুমি আমাকে তুলে নিতে, কোলে করে ঘুরে বেড়াতে। কতদিন তুমি স্কুলে যাওনি? সেসব গল্প আমি শুনেছিলাম, কিন্তু একটা কথা কি তুমি কখনো ভেবেছো বাবা? আমাকে আলাদা করে যত্ন করতে গিয়ে তুমি তোমার বাকি মেয়েদেরকে যত্ন করতে ভুলে গেছো। মা আমাকে আদর করেনি, কিন্তু তার বাকি মেয়েদেরকে কিন্তু আদর থেকে বঞ্চিত করেনি, যেটা তুমি করেছো বাবা। আমি তো এভাবে ভাবো না, কিন্তু এখন থেকে ভাবো। আমাকে যেভাবে দেখতে আলো, কেয়া, লিলি, ওদেরকেও সে চোখে দেখো বাবা। তাহলে দেখবে এই বিথি সরকার চলে যাওয়ার কষ্ট তোমার অনেকটাই কমে আসবে। চলে যাবি কেন বলছিস মা? তুই তো আমাদের খুব কাছেই আছিস। বাবা মাদের মনে এই একটা চাওয়াই থাকে রে মা, তাদের সন্তানরা যেন তাদের খুব কাছে থাকে, তাদের ছায়ার নিচে থাকে। আমি তোমাদের ছায়ার নিচেই থাকতে চাই বাবা। তোমাদের আদর্শ নিয়ে নতুন জীবন, নতুন সংসার শুরু করতে চাই। তুমি আমার জন্য দোয়া করো বাবা। কি হলো? কিছু না রে মা, কিছু না। আমরা কি তাহলে চলে যাবো আপা? আমাকে এখন যেতে হবে বাবা। যাও, সুন্দর করে বউটি সেজে যাও। বাবা, কাজী সাহেব চলে এসেছে আর আমরা যাচ্ছি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব, ভালো আছেন? ভালো থাকি কি করে? মাস্ক ছাড়া এই বাড়িতে এসেছেন কেন? উত্তম কথা, মাস্ক পরাটা খুব জরুরি, কিন্তু আমার একটু সমস্যা হয় আর কি। সমস্যা? কি সমস্যা? মানে কাতুকুতু, সুসুরি লাগে, ডাক্তার সামনে খিলখিল করে হেসে ফেলি। এই বয়সে খিলখিল করে হাসাটা কি ঠিক বলেন মাস্টার সাহেব? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বসেন একটু চুপ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসতেই তো এসেছি, কিন্তু এই আপাকে যে দেখছি না। এই আপাকে দিয়ে কি কাজ? কি যে বলেন আপনি, আপা বাড়ির মুরব্বী, আর আপা না আসলে এই সামান্য শরবত, তোমার শেষে খাবার দাবার
এসব কথা আমি কাকে বলবো বলেন আপনি? কাউকে কিচ্ছু বলতে হবে না, চুপ করে বসুন। কিছু মনে না করলে যদি অভয় দেন তাহলে একটা কথা বলবো আমি। বলেন। না মানে আপনার বয়সের তারতম্যে রাগটা একটু বেশি। না মানে আপনার বয়সের তারতম্যে কথার উত্তেজনাটা একটু বেশি। সমস্যা নাই, আপনি একটু আপাকে ডাক দেন, আমি আপার সাথে কথা বলে নিচ্ছি, তারপরে আমি বসে বলবো। মাশাআল্লাহ, অবশ্যই নামাজটা শেষ করে বসাটা মনে হয় অতি উত্তম হবে। মানে বলছিলাম কি, ওযুটা যেন কোন দিকে? এই অনেকদিন পরে আসছি তো, ভুলে গেছি। না ঠিক আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখি গাছের ডাল তো দেখি ফুলে ফেটে একাকার। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি একটা মোটা ডাল যদি ধারে ভেঙে পড়ে রক্ষা নাই। না না, দেখে শুনে দাঁড়াতে হবে, অন্তত ওকে ডাল থেকে দূরে। ফোন দিছিল নাকি বাবাজি? বিধি তো পার্লারে, আমি আবার ফোনটা ভুলে নিয়ে আসছিলাম। কোনো জরুরি কথা? একটু জরুরি ছিল আসলে। তা আমারে বলো না, বলতে পারো তুমি আমারে। হ্যাঁ মা, কিছু মনে করবেন না, আমি বিথির সাথেই না কথা বলবো। বুঝতে পারছি, তোমাদের পার্সোনাল কথা বুঝি, তাই না? অনেক তো সেরকমই মা। আচ্ছা এই আমরা কিন্তু জুম্মার পরের থেকে তোমরা পথের দিকে চায় থাকবো। তোমরা কিন্তু জলদি করে চলে এসো বাবা। আচ্ছা রাখি বাবা। এসেছে তোমার কাজী সাহেব, এসে গেছে। আচ্ছা বাহ, কাজী সাহেব চলে এসেছে। আচ্ছা বাহ, বলো তো বাবা যেটা কেমন লাগতেছে? ভালো, শুধু ভালো লাগছে, আর ঠাট্টা রাজপুত্রের মতন লাগতেছে। আমারে রাজপুত্রের আজকে যে আরেক রাজপুত্রের বরণ করতে হবে, মনে আছে? জি মা, কিন্তু ওরা কখন আসবে কোনো কিছু জানিয়েছে আপনাকে? ওই তো জমার পরে আসবে। আচ্ছা দাঁড়াও, আমি একটা কাজ করি, এই সঠিক সময়টা জানি নিয়ে ফোনটা করে রাখলাম তোমার হাতে। আচ্ছা হ্যাঁ। পারিয়া কোথায় রে জয়ী? গোপন সলা পরামর্শে মেতেছে ওই উকিলের সাথে। জয়িতা, তুমি কিছু জানো? না, আমি কিছু জানি না। আমাকে খুব এড়িয়ে চলছে ও, হয়তো বুঝে গেছে আমি ওর দলে নেই। পারিয়া আসিনি এখানে? এটা ধরতে তুই। জি বিয়ান সাহেব, কেমন আছেন? মাশাআল্লাহ ভালো আছি। তা আপনার শরীরটা আজকে ভালো তো? ছেলের বিয়ে দিব, শরীর খারাপ থাকলে চলে? তা তো অবশ্যই। তা আপা, আপনার আকাশ শুভ কোনটা কখন? এই তো আর ঘন্টা দুয়েক। সাথে কিন্তু মেয়েকে নিয়ে আসছি, তার জন্য খাবার রাখবেন। মেয়ে না তো আপা, ছেলেরে নিয়ে আসতেছেন আপনি? আরে না না, মাথা তো আমার এতটা খারাপ হয়নি। মেয়ে মানে ফারিয়াকে নিয়ে আসছি সাথে। ভালো করে বরণ করবেন কিন্তু আমাদের। সালমা, সালমা কি হয়েছে? মা কি হয়েছে? মা পারিয়া এই নিন আপনার পুরস্কার, আমাকে জামিন করানোর জন্য। এই জন্যই কি আপনি? হ্যাঁ, এই জন্যই রেখেছি আপনাকে এখানে। আপনি কি ভেবেছেন? না কিছু না, টাকাটা আপনার মা আমাকে দিয়েছে, আর আমি ওনার অধীনেই কাজ করি, তাই
এই টাকাটা আমি নিতে পারছি না। ভালো মানুষই দেখাচ্ছেন। আমার ধারণা আমার কাজ এখানেই শেষ। আমি কি যেতে পারি? মায়ের চাকরি কবে শেষ হচ্ছে আপনার? আজকেই শেষ হলো, আপনাকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে। তাহলে আজ থেকে আমার অধীনে চাকরি করুন। আসছেন যে? আপনার কাজ যে আমি ইতিমধ্যেই করেছি, ভুলে গেছেন? অনিমা আপু, সময় মতো হয়ে যাবে আপনার কাছে। তার মানে চাকরি যেহেতু আমি করছি, নতুন করে আর চাকরি দেওয়ার কিছু নেই। আরেকটা জরুরি কাজ আছে যে আপনার। বান্দা হাজি, এটাও কি অনিমা রহমানের বিরুদ্ধে? না না, এটা করতে হবে আমার মায়ের বিরুদ্ধে। কি সেটা? এই যে বাসার, তুমি এখানে, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। আপনি এসব কেন করতে গেলেন? ফরহাদের বিয়ের মিষ্টি তোমাকে খাওয়াবো না? নাও, মুখে দাও। তা তোমার মা কেমন আছে? জি ভালো আছে। আজ বিয়েটা হয়ে গেলে একদিন তোমার মাকে নিয়ে বাড়িতে এসো। জি জি অবশ্যই। আমার মাও আপনার কথা খুব বলে। এক মিনিট, ওনার মায়ের সাথে তোমার পরিচয় আছে নাকি মা? কেন, বাসার কিছু বলেনি তোকে? কি বলবি? ও আমার বান্ধবী রাহিলার ছেলে। রাহিলা জোর করলো তোর কেসটাকে ওর কাছে দেওয়ার জন্য। তোমার বান্ধবী কেন আমার কেস নেবার জন্য জোর করবে? এখন তুমি বলো তো ওকে। আমি যাচ্ছি, আর মিষ্টিটা খাও। নাও 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 নাও। কি চলছে? কাজটা যেন কি? আমি জানতে চেয়েছি কি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী কিছুদিনের মধ্যেই আমাদের দুজনের বিয়ে হচ্ছে। আমার মা এবং আপনার মায়ের মধ্যে কথা পাকাপাকি হয়েছে। এখন আমরা কাজের কথায় আসতে পারি। আমার সাথে এত বড় প্রতারণা! নিজের মায়ের বিরুদ্ধে লাগতে যাওয়াটাকে প্রতারণা বলে, যেটা আপনি করেছেন। মা যা বলে চুপচাপ শুনে যান, আর ফরহাদ ভাইয়ের বিয়েটা ভেঙে দিন, যেটা আমাদের ভবিষ্যতের সংসারের জন্য কাজে লাগবে। ফরহাদ ভাই বিয়ের জন্য আমার মাথায় একটা চমৎকার বুদ্ধি আছে, শুনবেন?